নমস্কার। বন্দে ত্রিপুরা একটি ডেডিকেটেড এডুকেশনাল চ্যানেল, আপনারা সবাই জানেন। সমস্ত শিক্ষার্থী, সমস্ত শিক্ষক যারা আছেন এবং রাজ্যের সমস্ত মানুষকে বন্দে ত্রিপুরার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা মূলত প্রথম আমাদের একটি টক শো আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এই টক শোর বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন গত বছরে 29শে জুলাই ভারত সরকার 34 বছর পরে একটি সামগ্রিক জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন এবং তার 1 বছর পূর্তি অনুষ্ঠিত হয়ে গেছে গত 29শে জুলাই এই বছরের। এবং সেখানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার বক্তব্য রেখেছেন। আপনারা সবাই নিশ্চয়ই সেগুলো শুনেছেন। আমরা আজকে বিস্তৃতভাবে আলোচনা করব জাতীয় শিক্ষানীতি বিষয়ে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বিদ্যালয় পরিদর্শক শ্রী দেবাশিস রয়, যিনি বর্তমানে SCERTর হেড অফ অফিস এবং ডিডিও হিসেবে কর্মরত আছেন। দেবাশিসবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার। সবাইকে আমাদের বন্দে ত্রিপুরা এডুকেশনাল টিভি চ্যানেল, যেটা SCERT ত্রিপুরা দ্বারা পরিচালিত, এই টক শোতে সকলকে স্বাগত জানাচ্ছি SCERTর পক্ষ থেকে। এবং আমাদের পার্থপ্রতিম আচার্য আমার ডান দিকে আছেন, যিনি আজকের এই প্রোগ্রামটার, এই টক শোর যা আয়োজিত হচ্ছে অন 1 year কমপ্লিশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এই পরিপ্রেক্ষিতে আমি পার্থপ্রতিম আচার্য OSD টু SCERT ত্রিপুরা, ওনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আমরা একেবারে প্রথম থেকেই যদি শুরু করি, তাহলে শিক্ষানীতি এর আগেও ভারতবর্ষে অনেকগুলো তৈরি হয়েছে। কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2020-তে একটা নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের প্রয়োজন দাঁড়ালো এবং তার প্রেক্ষাপটটা কি, এই বিষয় সম্পর্কে যদি কিছু বলেন। জাতীয় শিক্ষানীতি 2020 একটা এডুকেশনাল ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে আগামী 20 বছর ভারতের শিক্ষা ব্যবস্থা কীরকম হবে তার একটা বিস্তৃত রূপরেখা আমরা এই জাতীয় শিক্ষানীতিতে দেখতে পাই, যার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের গুণগত শিক্ষার মাধ্যমে সুনিশ্চিত করা হবে এবং ভারতবর্ষ যেন বিশ্বের দরবারে আবারও গুরুর শ্রেষ্ঠ আসনে উপনীত হতে পারে, তার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 34 বছর পর এই নতুন শিক্ষানীতি আমাদের দেশে প্রবর্তিত হয়েছে। আমরা যদি একটু পেছনে চলে যাই, 1968 সালে কোঠারি কমিশনের প্রদত্ত যে রিকমেন্ডেশনস, তার উপর ভিত্তি করে প্রথমবারের মতো জাতীয় শিক্ষানীতি, দ্য ফার্স্ট এডুকেশন পলিসি ইন ফ্রি ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড। সেই থেকে আমরা 1986 সালে দেখতে পাই দ্বিতীয়বারের মতো শিক্ষানীতি, নয়া শিক্ষানীতি ভারতবর্ষে প্রবর্তিত হয়েছিল। কিন্তু একটু যদি বুঝিয়ে বলেন যে 1986 সালের যে নয়া শিক্ষানীতি ছিল, সেই শিক্ষানীতিটাকে নিয়ে পরবর্তীকালে প্রচণ্ড বিতর্ক হয় এবং তার পরবর্তীতে কি হয়, এটা যদি একটু বলেন। হ্যাঁ, সেটাই আমি আসছিলাম। তো 1986 সালে প্রবর্তিত শিক্ষানীতি, তো সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন স্বর্গীয় রাজীব গান্ধী এবং ওনার টেনিউরে এই শিক্ষানীতি প্রবর্তিত হয়। তো এ নিয়ে তুমুল বিতর্ক হয়, কারণ বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল নিশ্চয়ই প্রাক প্রাথমিক শিক্ষাকে সেই রকম গুরুত্ব দেওয়া হয়নি সেই শিক্ষানীতিতে, এবং বাজেট কোথা থেকে আসবে তারও কোনো প্রভিশন ছিল না। তো যাই হোক, সেই বিতর্কের অবসান ঘটে 1992 সালে, যখন আমরা দেখতে পাই যে মডিফাইড অ্যামেন্ডমেন্ট অফ ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি 1986 সেটা আসে। তো আমরা 1992 মডিফাইড ভার্সন অফ নিউ এডুকেশন পলিসি 1986 সেটা দেখতে পাই।
যাই হোক, পরবর্তীতে আমরা 2001-2 সালে সর্বশিক্ষা ভারতবর্ষে চালু হয়েছে, এডুকেশন ফর অল। সেটাও বেসিক্যালি এনরোলমেন্ট, গ্রস এনরোলমেন্ট রেশিওকে বাড়ানোর জন্য সেটা করা হয়েছে। এবং ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, তখনও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় শিশুদের শিক্ষা কিন্তু ফান্ডামেন্টাল রাইট হিসাবে তখনও স্বীকৃতি পায়নি। সেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যেটা প্রবর্তিত হয়েছে পরবর্তীকালে, সেখানে দ্য চিলড্রেন ফ্রম 6 to 14 ইয়ার্স অফ এজ, এই যে বয়সকালীন এই বয়সের ছাত্রছাত্রীদের ক্লাস 8 পর্যন্ত শিক্ষাকে একটা ফান্ডামেন্টাল রাইটের দরজা দেওয়া হয়েছে। যাই হোক, তারপরে যেই বিশেষ অভাব লক্ষ্য করা গেছে সেই পলিসিতে, সেখানে প্রি প্রাইমারি এডুকেশন সম্পর্কে কার্যত বিগত পলিসিগুলোতে পলিসি মেকাররা নীরব ছিল। তো এই পরিপ্রেক্ষিতে মোটামুটিভাবে আমরা বোঝার চেষ্টা করলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা নিউ এডুকেশন পলিসি সম্পর্কে যখন আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে যখন আমরা বুঝতে যাব, তখন নিশ্চয়ই প্রথমে তার বেসিক প্রিন্সিপালস যেগুলো রয়েছে, সেই বেসিক প্রিন্সিপালসগুলো কি কি রয়েছে, কোন কোন বেসিক প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে এই নীতিমালা তৈরি করা হয়েছে, সেটা সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন। তো আমি আরেকটু আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাড করতে চাইছি, তারপর আমি বেসিক প্রিন্সিপালসে চলে আসব। তো এখানে ভারতবর্ষে 2014 সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী, এখন বর্তমান প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদী জির নেতৃত্বে যখন ভারতবর্ষে সরকার গঠিত হয় 2014 সালে, তারপরেই তখন তৎকালীন ভারত সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি ছিল যে একটা শিক্ষানীতি প্রবর্তন করা, জাতীয় শিক্ষানীতি বা রাষ্ট্রীয় শিক্ষানীতি প্রবর্তন করা। সেই দিক দিয়ে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে 2015 সালের জানুয়ারি মাসে তৎকালীন অবসরপ্রাপ্ত ক্যাবিনেট সেক্রেটারি TSR সুব্রমণিয়ম জির নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। ওনারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কনসালটেশন করেন এবং একটা রিপোর্ট সাবমিট করেন 2017 সালে। এখানে একটা কথা সম্পর্কে আমি জানতে চাইব একটু। স্টেক হোল্ডার মানে হচ্ছে সমস্ত ধরনের শিক্ষা কাজের সঙ্গে যুক্ত, যেমন শিক্ষকরা রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, তার পাশাপাশি সমাজের সমস্ত স্তরের মানুষ সবাই স্টেক হোল্ডার মানে অংশীদার। সেখানে শিক্ষক, অভিভাবক, দেশের জনগণ, পলিসি মেকারস অল বিলং টু দ্য ক্যাটাগরি অফ স্টেক হোল্ডার্স। তো স্টেক হোল্ডারদের সঙ্গে কনসালটেশন করে 2017 সালে যে রিপোর্ট সাবমিট করে TSR সুব্রমণিয়মের নেতৃত্বে কমিটি, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আরেকটা প্যানেল গঠিত হয়। আপনারা জানেন, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কস্তুরী রঙ্গনজির নেতৃত্বে সেই প্যানেল গঠিত হয় এবং সেই প্যানেল আবার সেই কনসালটেশন প্রসেস জারি রেখে আমরা বলতে পারি সেখানে প্রায় 2 লক্ষ স্টেক হোল্ডার, ভারতবর্ষের জনগণ থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলের কাছ থেকে প্রায় 2 লক্ষ সাজেশনস ওনারা কালেক্ট করেন। 2 লক্ষ সাজেশনসের মধ্যে প্রায় 6000 গ্রাম পঞ্চায়েত, 6600 লোকাল বডিজ, প্রায় 676টা ডিস্ট্রিক্ট এবং অন্যান্য স্টেক হোল্ডার্সদের কাছ থেকে সেই কনসালটেশনের ইনপুট নিয়ে 484 পাতার একটা বিস্তৃত ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা জারি করা হয় 2019 সালে এবং পরবর্তীতে সেটাকে অনেকটা সংশোধন করে 2020 সালের 29শে জুলাই ভারতবর্ষের জনগণের উদ্দেশ্যে আমাদের ভারত সরকারের ক্যাবিনেট সেই নিউ এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা ইমপ্লিমেন্ট করেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে গতকালকে সেই ন্যাশনাল এডুকেশন পলিসির 1 বছর পূর্তি হয়েছে এবং এই উপলক্ষে অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডেলিভার্ড এ
delivered his guidelines to the nation যে কিভাবে আমাদের আগামীতে এই পলিসি রান করবে আগামী 20 বছর। তো যেটা বলছিলেন আপনি যে আমাদের এই মুখ্য নীতিগুলো কি বা প্রিন্সিপালস অফ ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাই যে রেসপেক্ট ফর ডাইভার্সিটি অ্যান্ড লোকাল কনটেক্সট ইন অল কারিকুলাম প্যাডাগজি অ্যান্ড পলিসি। এখানে আমাদের যে পাঠ্যপুস্তক থাকবে সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত কারিকুলামের মধ্যে লোকাল ফ্লেভার থাকবে, অর্থাৎ স্থানীয় বিষয় অন্তর্ভুক্ত হবে যেন কারিকুলাম প্যাডাগজি এবং পলিসির সঙ্গে একটা সুন্দর সাদৃশ্য থাকে এবং সেটা লোকাল কনটেক্সটের ভিত্তি করে সেটা হবে, সেটা একটা প্রিন্সিপাল। আর এই প্রিন্সিপালটা নিয়েই যদি আমরা একটু কথা বলে নিই, ত্রিপুরা রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হওয়ার পূর্ব থেকেই ত্রিপুরা রাজ্যে SCERT রাজ্য সরকারের দ্বারা নির্দেশিত হয়ে বিভিন্ন পুস্তক প্রণয়ন করেছে এবং পরবর্তীকালে সরাসরি NCERTর যে বই আছে সেই বইকে যখন ট্রান্সলেশন করে এখানে পড়ার জন্য দেওয়া হয়েছে তখনও সেখানে কিন্তু স্থানীয় কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। একদম ঠিক, লোকগাথা, লোকগল্প, ত্রিপুরা রাজ্যের কবিদের লেখা, এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও আছে। বিশ্ববিদ্যালয় স্তরে এখন বাংলা ভাষায় যে সমস্ত নাটক পড়ানো হয় তার মধ্যে ত্রিপুরার নাটক অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি সবই কিন্তু ভিশনারি যে চিন্তাধারা সেই চিন্তাধারারই প্রতিফলন, যেটা প্রতিফলিত হয়েছে পরবর্তীকালে এই জাতীয় শিক্ষানীতিতে। তো এইটার পরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সমতা এবং অন্তর্ভুক্তিকরণ, এই সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, ইকুয়ালিটি ফর অল মানে একটা শিক্ষানীতি, সেখানে শিক্ষানীতির যা সুযোগ থাকবে, শিক্ষা ব্যবস্থা একটা সরকার যখন পলিসি ফ্রেম করে তখন সেটা যেন সর্বস্তরের জনগণের কাছে পৌঁছায় সেদিক থেকে লক্ষ্য রাখা হয়। তো সেক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি ফর অল, এই যে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, সেই রাইটটাকে শিশুর সেটা অধিকার, সেই অধিকার মানে আমরা দেখেছি স্বাধীনোত্তর ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় ছিল যেখানে একটা স্পেশাল ক্যাটাগরির ক্লাসকে শিক্ষাদানের জন্য নির্বাচিত করা হতো। এডুকেশন ওয়াজ নট গ্রান্টেড টু দ্য মাসেস, রাইট। তো সেই যে অভাব, সেখানে এডুকেশন ফর অল যখন আসলো ভারতবর্ষে সেখানে অনেকটা মিটিগেট করার চেষ্টা করা হয়েছে যে ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন। তো সেটাকে শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারি স্তরে নয়, প্রি প্রাইমারি শিক্ষাও যাতে সকলের কাছে সমান সুযোগ থাকে সেই ব্যবস্থা এই পলিসিতে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। এবং ইনক্লুশন, আমরা ইনক্লুশন বলতে সেখানে ইন্টিগ্রাল এডুকেশন, সব মানে সকল স্তরের সকল ক্যাটাগরির, যেরকম আমাদের দিব্যাঙ্গ স্টুডেন্টস আছে তারাও যেন এই সুযোগ থেকে, শিক্ষার প্রকৃত সুযোগ থেকে, হাই কোয়ালিটি এডুকেশন থেকে যাতে বঞ্চিত না হয় সেই ব্যাপারে সুন্দর প্রভিশনস রাখা হয়েছে। সেই ক্ষেত্রে ইকুইটি অ্যান্ড ইনক্লুশন সেটাই বর্ণিত করছে। এছাড়া আছে জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করার লক্ষ্যে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তার মধ্যে আছে বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে, যাদের আমরা বলি ফিলান্থ্রপিক অর্গানাইজেশনস, তাদের এবং প্রাইভেট অর্গানাইজেশনস যারা আছে তাদের অংশগ্রহণ এবং জনগণের অংশগ্রহণ যাতে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগানো যায় তার সুযোগ রাখতে হবে। এর পরে যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। শিক্ষাক্ষেত্র, শিক্ষা প্রদান ও গ্রহণের ক্ষেত্রে ভাষার ব্যবধান দূর করা এবং তার জন্য প্রযুক্তিকে কাজে লাগানো। এই প্রসঙ্গে আমি যেটা জানতে চাইব যে কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্য কেন, ভারতবর্ষই বা কেন, গোটা পৃথিবীতে কোভিড-19 যে সিচুয়েশন ক্রিয়েট করেছে সেই ক্ষেত্রে এই যে প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা কিভাবে ফলদায়ক বলে সূচিত হয়েছে, এই প্রসঙ্গে যদি বলেন। দেখুন, integration of technology in education is a beautiful concept. আমরা যখন ত্রিপুরা রাজ্যে আমাদের বর্তমান সরকার দায়িত্ব ভার গ্রহণ করার পর সবচেয়ে একটা ইনোভেটিভ
সিদ্ধান্ত নিয়েছে, এটা বলা যায় একটা ল্যান্ডমার্ক ডিসিশন টু ইমপ্লিমেন্ট এনসিইআরটি কারিকুলাম ইন লেটার অ্যান্ড স্পিরিট ইন আওয়ার স্টেট। তো এই এনসিইআরটি কারিকুলাম যখন শুরু হলো, তখন দেখা গেল যে এনসিইআরটি কারিকুলাম, আপনারা জানেন যে এনসিইআরটি কারিকুলামের সমস্ত পাঠ্য বইগুলো সাধারণত ইংরেজিতে করা আছে। তো ত্রিপুরা রাজ্যে যেহেতু অধিকাংশ প্রায় 4,423টা স্কুল আছে আমাদের রাজ্যে, প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসবি, জেবি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুলস মিলে, তো সেই স্কুলগুলোতে, অধিকাংশ স্কুলগুলিতেই বাংলা মাধ্যমে মাতৃভাষায় শেখানো পড়ানো হয়। তো আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ ছিল সেই এনসিইআরটি কারিকুলামের প্রায় 150টারও বেশি যে টাইটেল রয়েছে ক্লাস 1 টু ক্লাস 12, তো সেই টাইটেলগুলোকে বাংলায় অনুবাদ করে ছাত্রছাত্রীদের হাতে সেটা পৌঁছে দেওয়া, যেখানে হাই কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে। এনসিইআরটি কারিকুলাম ইমপ্লিমেন্ট করার ফলে আমাদের সেই হাই কোয়ালিটি এডুকেশন ইমপ্লিমেন্ট করার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ আমরা হাতে নিয়েছি। এখন আমাদের কাছে যেই টেক্সট বইগুলি আছে, এগুলি ডিজিটাইজড টেক্সট বুক বলা যায়, বা এনার্জাইজড টেক্সট বুক লেসড উইথ টেকনোলজি। কি টেকনোলজি তাতে রয়েছে টেক্সট বুকে? আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের দীক্ষা পোর্টাল একটা রয়েছে। সেই দীক্ষা পোর্টালে এখানে বার কোডিং আছে আমাদের অধিকাংশ টেক্সট বুকে, সায়েন্স, ম্যাথস, মানে কিউআর কোড যেটাকে বলে, কিউআর কোড, কুইক রিড কোড। সেই কোড, সেই একটা বার কোড আছে, সেই কিউআর কোডে যদি এই দীক্ষা অ্যাপটা ডাউনলোড করে সেই টেক্সট বুকের সেই কোডে রাখা হয়, তাহলে দীক্ষা প্ল্যাটফর্মে যে সমস্ত কন্টেন্টগুলো আপলোড করা আছে, ওই বিশেষ চ্যাপ্টারের সেই প্রত্যেকটা চ্যাপ্টারের কন্টেন্ট ছাত্রছাত্রীরা সহজে জেনে যেতে পারে। সেটা একটা এডিশনাল ইনপুট হিসাবে ছাত্রছাত্রীরা নিতে পারে। আমি যেখানে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, যেহেতু স্মার্টফোনের অ্যাক্সেস আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীদের রয়েছে, যেখানে অনলাইন ক্লাস চালু হয়ে গেছে এই কোভিড পরিস্থিতিতে, তো এখনও আমরা জানি অনেক ছাত্রছাত্রীদের সেই স্মার্ট মোবাইল নেই। তো যাদের রয়েছে তারা কিন্তু এই টেক্সট বুককে, এই এনার্জাইজ টেক্সট বুককে সেই দীক্ষা প্ল্যাটফর্মে গিয়ে যদি কন্টেন্টগুলো ডাউনলোড বা কন্টেন্টগুলো সেখানে রয়েছে সেগুলো পড়ার মাধ্যমে তারা কিন্তু এডিশনাল ইনপুট পেতে পারে, এডিশনাল লার্নিং মেটেরিয়ালস পেতে পারে। প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে এই কিউআর কোড লাগানো আছে। সেই প্রসেসটা এই জাতীয় শিক্ষানীতিতেও বলা আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক, টু ইনভাইট টেকনোলজি ইন আওয়ার টেক্সট বুক। ইন এডিশন টু দ্যাট, যেটা আপনি বলেছেন কোভিড-19 সিচুয়েশনে আমরা কিন্তু অনলাইন ক্লাস, যেটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, নেইবারহুড ক্লাস হচ্ছে, সবচেয়ে ম্যাসিভ যেটা আমাদের অ্যাচিভমেন্ট, আই থিঙ্ক ইট ইজ দ্য ফার্স্ট স্টেট ইন আওয়ার কান্ট্রি টু ইন্ট্রোডিউস, যে প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে কথা বলছি, সেই বন্দে ত্রিপুরা ডেডিকেটেড এডুকেশনাল টিভি চ্যানেল, সেটার মাধ্যমে আমাদের প্রতিদিন আমাদের ছাত্রছাত্রীরা সকাল 11টা থেকে প্রায় দুপুর 2:30 পর্যন্ত অন্তত 4টে থেকে 5টে ক্লাস, লাইভ ক্লাস হচ্ছে বিভিন্ন বিষয়ে, এবং রেকর্ডেড ক্লাসগুলো আমরা প্রায় সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এখানে চালানো হচ্ছে। তো এই যে ক্লাসগুলো হচ্ছে, সেখানে আমাদের বেস্ট টিচার্সরা দে কাম ইন আওয়ার স্টুডিও, যেখানে এই স্টুডিও আমাদের আছে, এই প্ল্যাটফর্মে এসে, এই বন্দে ত্রিপুরার প্ল্যাটফর্মে এসে তারা কিন্তু এই কোভিড পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রীদের লার্নিং এইড হিসাবে এই টেকনোলজি ব্যবহার করে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু উপকৃত হচ্ছে। থ্যাংক ইউ। তো এই বিষয় সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে প্রযুক্তির ব্যবহারকে এই নতুন শিক্ষানীতি, যেটা জাতীয় শিক্ষানীতি 2020, তাতে প্রচণ্ডভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে একটার বর্ণনা আমরা শুনলাম, সেটা হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অফ নলেজ শেয়ারিং বা দীক্ষা প্ল্যাটফর্ম। এই দীক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে আরেকটা কথা আমার মনে পড়ছে দেবাশিস বাবু, সেটা হচ্ছে যখন কোভিড-19 সিচুয়েশন আসে, সেই সময়ে ডাক্তারদের এবং বিশেষ করে প্যারামেডিক্যাল যারা রয়েছেন, প্যারামেডিক্স যারা রয়েছে এই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত, তাদের হিউজ ট্রেনিং প্রোগ্রামের দরকার পড়েছিল, এবং সেই ট্রেনিং প্রোগ্রামগুলি কিন্তু সবগুলি সংগঠিত হয়েছিল এই দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দীক্ষা প্ল্যাটফর্মের মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত ভালো ভালো টিচাররা এই এনসিইআরটি কারিকুলামের যে বইগুলিতে আপনি যেটা কুইক রিডের কথা বললেন সেই সম্পর্কিত ক্লাস তাদের পাওয়া যায়। শুধু ছাত্রছাত্রী যারা আছো তোমরা যদি তোমাদের বইয়ের মধ্যে যে কিউআর কোডগুলো দেওয়া আছে সেগুলোকে একটু স্ক্যান করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে বিভিন্ন ধরনের ক্লাস, এবং সেখানে আনন্দদায়ক ক্লাস রয়েছে, সেগুলিকে তোমরা নিয়ে নিতে পারো। এরপরেও প্রযুক্তির ব্যবহার আরো কোন কোন বিষয় আসছে সেটা আমরা পরে আলোচনায় আসছি। তারপরে একটু আমি যুক্ত করি, হুম এই যে দীক্ষা প্ল্যাটফর্ম, হুম এটা কিন্তু একটা বিগেস্ট অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় এটা একটা অনলাইন ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন এনসিইআরটি কারিকুলাম প্রবর্তিত হয় তখন এনসিইআরটি কারিকুলামকে বা এনসিইআরটি টেক্সট বুককে পড়ানোর জন্য টিচার্সদের ট্রেনিং দেওয়ানো খুব আবশ্যকতা দেখা দিয়েছিল। সেখানে আমাদের এনসিইআরটির আমাদের প্যারেন্ট বডি এনসিইআরটির ফ্যাকাল্টিরা আমাদের রাজ্যে এসে আমাদের সিলেক্টেড প্রায় 300 টিচার্সকে ট্রেনিং করিয়ে সেই টিচার্সদের দিয়ে আবার পরবর্তীকালে আমাদের রাজ্যের প্রায় 17,500 আমাদের টার্গেটেড ছিল, প্রায় 18,200 প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার্সকে, এলিমেন্টারি টিচার্সকে ট্রেনিং করানো হয়। তো এই যে একটা কেআরপি মডেল, যেটাকে পরবর্তীকালে ত্রিপুরা মডেল অফ টিচার্স ট্রেনিং বলা হয়, এবং এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে এই ত্রিপুরা মডেল অফ টিচার্স ট্রেনিং পরবর্তীকালে এনসিইআরটি সেই মডেলটা অ্যাডপ্ট করেছে। এই মডেলটা অ্যাডপ্ট করার মাধ্যমে ভারতবর্ষের প্রায় 42 লক্ষ টিচার্সকে ট্রেনিং করানো হয় উইথ দ্য হেল্প অফ ত্রিপুরা মডেল অফ টিচার্স ট্রেনিং। সো ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস টু know that this Tripura model of teachers training has been adopted by NCERT to train almost 42 lakhs teachers across the country. it was a great achievement, and at the same time this was written clearly on the book of Nishtha 1.0. In that particularly in that book, in the front page, 2 or 3 page, I think first 2 or 3 page, there is a mention of this one particularly, যে ত্রিপুরা মডেলের উপর ভিত্তি করে এই পুরো প্রোগ্রামটাকে নামানো হয়েছে। ত্রিপুরা যেমন এই ক্ষেত্রে একটা ঐতিহাসিক কাজ করেছে, ঠিক তার পাশাপাশি আরেকটা কাজের কথা আমি একটু বলি দেবাশিস স্যার। সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বইটা, এই বইটা হচ্ছে ভারতবর্ষে প্রথম বাংলায় অনুদিত ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 বাংলায় অনুদিত প্রথম। এটা এসসিআরটি ত্রিপুরার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। দিস ওয়াজ অলসো এ মাইলস্টোন আই থিঙ্ক, এবং তার মাধ্যমে সমস্ত মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা চলে যাচ্ছি তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ধারণাত্মক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া। মানে এখানে আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল দেবাশিসবাবু, সেটা মূলত ছিল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, এবং আরেকটা হচ্ছে মুখস্থ বিদ্যা। এই জায়গার উপর গুরুত্ব না দিয়ে বলা হচ্ছে যে কোর কনসেপ্টের উপর গুরুত্ব দাও, ধারণাত্মক শিক্ষার উপর গুরুত্ব দাও, মূল কনসেপ্টটা যেটা আছে সেটার উপর গুরুত্ব দেওয়া। নাকি এমনও হতে পারে, একটা ঘটনার কথাই আমি বলি, একটা বাচ্চা সারা বছর পড়াশোনা করেছে, করার পরে যেদিন পরীক্ষা সেদিন সে হয়তোবা কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে আছে, সেই কারণে তার পরীক্ষাটা সে ভালোভাবে দিতে পারলো না, তার উপরে তার মূল্যায়ন হওয়া সম্ভব নয়। সুতরাং এই কনসেপ্টটাকেই পুরো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হয়েছে। তার পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যৌক্তিক চিন্তন এবং সৃজনশীলতার উপর গুরুত্ব আরোপ করা। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে রিসেন্টলি ইউভাল নোয়া হারারি বলে একজন বিখ্যাত ঐতিহাসিক ইসরায়েলের, উনি তার বিখ্যাত 3টা বই আছে, সেপিয়েন্স এবং হোমো ডিয়েস এবং 21st সেঞ্চুরি 21 টেকনিক্স। সেই বইয়ের ভেতরে উনি উল্লেখ করেছেন যে আগামী দিন যে যুগ আসতে চলেছে কন্টিনিউয়াসলি ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি, ইন দ্য ফিল্ড অফ বায়োলজি, বায়োটেকনোলজি, যে দ্রুত পরিবর্তন ঘটে চলেছে, তার ফলে আগামী দিনে ছাত্রছাত্রীরা নিজেকে যদি রিইনভেন্ট করতে না শিখতে পারে তাহলে তারা কিন্তু যে কাজ আজকে
বর্তমানে আছে সে কাজগুলো হয়তো আগামী দিনে থাকবে না, নতুন কাজের জন্য তাকে প্রস্তুত হতে হবে। তো সেই জায়গাতে যদি তাকে সৃজনশীলতার উপর গুরুত্ব আরোপ করা হয়, তাহলে কিন্তু সেই জায়গাটাতে তার জন্য যদি সে দ্বারটা খুলে দেওয়া হয়, এবং সেটা আমরা দেখেছি কালকেও প্রধানমন্ত্রী বক্তৃতাতে বলছিলেন যে কোডিং, মেশিন লার্নিং ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলি শেখানোর কথা, এগুলির উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তো এই বিষয়গুলি রয়েছে। আমরা এবার বেসিক জায়গাটাতে একটু যাব, সেটা হচ্ছে এই যে সার্বজনীন প্রাথমিক শিশুর যত্ন এবং শিক্ষা, মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বলে একটা বিষয়কে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইট ইজ এ মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। সো এটা কিভাবে কাজ করবে এই সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ইসিসি বা যেটা বললেন আপনি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইজ এ ভেরি বিগ কনসেপ্ট ইন দিস ন্যাশনাল এডুকেশন পলিসি। তো আমরা জানি যে একটি শিশুর তার মস্তিষ্কের বিকাশ 6 বছরের মধ্যেই হয়ে যায় প্রায় 85%। 85% of the brain development of a child occurs within the age group, within the age of 6 years. তো এই 6 বছরের মধ্যে যদি শিশুর শিক্ষার উপর তার বেসিক 3 ইয়ার্স, যেখানে রিডিং বা তার রাইটিং আর সিম্পল অ্যারিথমেটিক, এই বিষয়গুলো এখানে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। কারণ এখানে প্লেওয়ে মেথডের মাধ্যমে খেলার ছলে শিক্ষা, এই যে প্লেওয়ে মেথড অফ টিচিং, সেই টেকনিকের মাধ্যমে শিশুদের প্রস্তুতি দেওয়া হয়। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় 4টি স্তরের কথা বলা হয়েছে। সবচেয়ে প্রথম স্তরটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। সেটা একটি শিশু ক্লাস, তার যখন বয়স 3 বছর থাকে, সেই তখন স্কুলে সে ভর্তি হয় প্রি প্রাইমারি শিক্ষা ব্যবস্থায়, এবং প্রি প্রাইমারি কেজি 1 এবং কেজি 2, এই 3 বছর হলো তার প্রি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, এবং ক্লাস 1 এবং ক্লাস 2, এই 5টি বছরকে, মানে শিশুর 3 বছর থেকে 8 বছর পর্যন্ত এই 5টি বছরকে এবং 5টি ক্লাসকে একত্রিত করে ফাউন্ডেশনাল স্টেজ হিসাবে ধরা হয়েছে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, যেখানে আমাদের প্রি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, সেই জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং আমাদের দেশে, আমাদের রাজ্যেই বলবো, আমাদের সারা ভারতবর্ষ মতো আমাদের দেশেও এই প্রি প্রাইমারি এডুকেশনে একটা বিরাট বড় একটা গ্যাপ বা তফাৎ রয়ে গেছে। সেখানে প্রাইভেট স্কুলস রয়েছে এবং সরকারি ব্যবস্থাপনায় অঙ্গনওয়াড়ি সেন্টার্স রয়েছে। তো অঙ্গনওয়াড়ি সেন্টার্সগুলোকে আরও বেশি মডিফাই করে এগুলিকে প্রাইমারি স্কুলের অন্তর্ভুক্ত করা হবে। সেখানে আমাদের যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স আছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, বিশেষ ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আপগ্রেড করা হবে। তো এখানে ত্রিপুরা রাজ্যে প্রায় 500টা এরকম অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, আউট অফ 9000 সামথিং। তো এই 9000 অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলো ত্রিপুরা রাজ্যে রয়েছে বর্তমানে, 500টাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যেগুলি একদম প্রাইমারি স্কুলের পাশেই আছে। তো এই তাদেরকে কোলোকেট করা হয়েছে। এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে আগামী দিনে সেগুলিকে রিস্ট্রাকচার করে আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে অঙ্গনওয়াড়ি হেল্পার্স এবং ওয়ার্কার্সদের ট্রেনিংয়ের মাধ্যমে প্রি প্রাইমারি শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে। আমাদের রাজ্যের সরকার আরও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমানে 2018 আগে সেখানে মাত্র 7টা স্কুলে প্রি প্রাইমারি এডুকেশন চালু ছিল। আমাদের 2018 সালে যখন এই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়, মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রায় বর্তমানে 88টা স্কুল, 88 স্কুলস আছে যেখানে প্রি প্রাইমারি এডুকেশন চালু হয়ে গেছে। এখনও আমরা জানতে পেরেছি যে আগামী 2022 সালের মধ্যে, অর্থাৎ এই বর্তমান শিক্ষাবর্ষে প্রায় আরও 200টা প্রি প্রাইমারি স্কুল সেখানে অন্তর্ভুক্ত হবে। শুধু তাই নয়, ভারতবর্ষের মাত্র কয়েকটা রাজ্য আছে, আমাদের যতটুকু জানা আছে, ত্রিপুরা এমন একটি রাজ্য যেখানে তার প্রি প্রাইমারি শিক্ষা ব্যবস্থার জন্য ইউনিফর্ম কারিকুলাম
তৈরি হয়ে গেছে। প্রি প্রাইমারি কারিকুলাম হ্যাজ বিন ডেভেলপড বাই SCRT with the help of one NGO called আহ্বান। তো আহ্বান নামক এনজিওর সহায়তায় আমরা SCRT-তে প্রি প্রাইমারি কারিকুলাম আমরা ডেভেলপ করেছি। এখন বর্তমানে সেগুলো তার পাশাপাশি প্রিন্টেড হয়ে গেছে। প্রি প্রাইমারি কারিকুলাম যেমন তৈরি করা হয়েছে, তার পাশাপাশি প্রি প্রাইমারি কারিকুলামের সঙ্গে টিচার্স হ্যান্ডবুক এবং লেসন প্ল্যান পুরোপুরি তৈরি করা হয়ে গেছে ত্রিপুরার ক্ষেত্রে। এটা একটা বিগ লিপ আমরা বলতে পারি। তো এই স্তরের পরে কোন স্তর আসে? এই স্তরের পরে আসছে প্রিপারেটরি স্তর, প্রিপারেটরি স্টেজ। সেখানে ক্লাস 2, 3 এবং 3, 4 এবং 5 এই প্রিপারেটরি স্তরে ছাত্রছাত্রীদের যেখানে কনসেপ্ট অফ ম্যাথামেটিক্স 3 ইয়ার্স, রিডিং রাইটিং অ্যারিথমেটিক, সেখানে আরও বেশি জোর দিয়ে পড়ানোর ব্যবস্থা করা হবে। এবং যে পরবর্তী স্তরটা সেটা হচ্ছে মিডল স্টেজ। সেই মিডল স্টেজটা 11 বছর থেকে শুরু হবে, 12, 13, 14 বছর পর্যন্ত, ক্লাস 6 to 8। সেই মিডল স্টেজে কনসেপচুয়াল লার্নিং, যেটা আপনি একটু আগে বলেছিলেন যে রোট লার্নিং, ট্রানজিশন ফ্রম রোট লার্নিং টু কনসেপচুয়াল লার্নিং অর এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। রাইট। তো অভিজ্ঞতার ভিত্তিতে শেখা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই। ধরুন কৃষি বিষয়ক কোনো একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে বাচ্চাদের ক্লাস 8-এর। তো কৃষি বিষয়ক চ্যাপ্টারটা যখন পড়ানো হবে, ছাত্রছাত্রীদের একটা ফিল্ডে নিয়ে যাওয়া হবে। একদম কৃষক যেখানে চাষ করছে, চারা রোপণ করছে, সেখানে নিয়ে গিয়ে সত্যিকারের প্র্যাকটিক্যালি কি কৃষক করে সেখানে, সেই ধারণাটা সে হাতে কলমে পেয়ে যাবে। তো এই ধরনের এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর কথা এই মিডল স্টেজে বলা আছে। এবং কনসেপচুয়াল লার্নিং বা অ্যাবস্ট্রাক্ট লার্নিং, বা অ্যাবস্ট্রাক্ট লার্নিংটা আমরা বলবো, যেটা বাংলাতে বিমূর্ত শিক্ষা। এটা কনক্রিট লার্নিং আর একটা অ্যাবস্ট্রাক্ট লার্নিং। কনক্রিট লার্নিং মূর্ত শিক্ষা, যেটা আমরা চোখে দেখি, আর অ্যাবস্ট্রাক্ট লার্নিংটা হলো ইমাজিনেশন বা বিমূর্ত শিক্ষা, যেটা আমরা ভাবনার মধ্যে আনি। তো এই শিক্ষা অ্যাবস্ট্রাক্ট লার্নিং এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর উপর মিডল স্টেজে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এরপরের স্টেজটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। আমরা বলতে চাই এই সেকেন্ডারি স্টেজের আবার দুটো পার্ট আছে, ক্লাস 9 এবং 10 সেটা ফার্স্ট ফেজ, এবং ক্লাস 11 এবং ক্লাস 12 একটা সেকেন্ড ফেজ। এই 4 বছরের সেকেন্ডারি শিক্ষা, এখানে হায়ার সেকেন্ডারি শিক্ষা বলে কোনো কিছু নেই, যেটা আগে ছিল। সেখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। এখানে একটু উল্লেখ করতে চাই, একটা এক্সাম্পল হিসাবে ধরে নেওয়া যায় যে কোনো ছাত্র সে যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে একটা সাবজেক্ট চুজ করে, সঙ্গে সে কিন্তু একটা হিস্ট্রি সাবজেক্ট বা কেমিস্ট্রি সাবজেক্ট চুজ করতে পারবে। সো ইটস এ কম্বিনেশন বিটুইন আর্টস স্ট্রিম অ্যান্ড কমার্স স্ট্রিম অর সায়েন্স স্ট্রিম। তো আমরা যে ট্রেডিশনালি দেখেছি এখন পর্যন্ত, যে ক্লাস 11-এ উঠলে পরে ছেলে মেয়েদের আর্টস, কমার্স, সায়েন্স, এবং আমরা দেখতে পেয়েছি সায়েন্সে যারা পড়ে তাদের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স অনেক সময় দেখা যায়। যাই হোক, তো সেই জায়গাতে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। এখানে দ্য চয়েস অফ স্টুডেন্টস ইজ ফার বিগার দেন দ্য এক্সিস্টিং সিস্টেম। এই জিনিসটাই আমি একটু যদি বলি, এই মাল্টি ডিসিপ্লিনারি পয়েন্টটা যখন চলেই এসছে, গত 29শে জুলাই, মানে এই বছরের 29শে জুলাই, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি যেটা উদ্বোধন করেছিলেন সেটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটটা মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট হিসেবে যাতে ছাত্ররা সুযোগ পায়, তার বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম যে কোনো একজন ছাত্র কলেজে পড়ছে, সে 3টে সাবজেক্ট নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে হিস্ট্রি। এবার একটা সময় তার মনে হলো যে আমি হিস্ট্রিটাকে আর পারসু করব না, তাহলে সে ফার্স্ট ইয়ার হিস্ট্রি পড়েছে, সেখানে সে এটা বন্ধ করতে পারে, কিন্তু তার অ্যাকাউন্টে সেটা কিন্তু চলে যাবে, মার্কসটা কিন্তু থেকে যাবে। পরবর্তীকালে সে যদি আবার চায়, তাহলে এসে সেই কোর্সটা কন্টিনিউ করতে পারবে। আমি কি ঠিক বললাম? এটাকে যদি একটু বিস্তৃত। একদম, আপনার আলোচনাটা একদম কেন্দ্রীভূত, টু দ্য পয়েন্ট আমি বলবো, ঠিকই আপনি তুলে ধরেছেন। তো এক্ষেত্রে
বিভিন্ন কারণে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা 1 বছর পড়াশোনা করার পর তার পারিবারিক কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, পেশাগত কারণেই হোক, একটা ব্রেক পড়ে যায়। তো এই ব্রেক পড়লে পরে এই যে ABC বা একাডেমিক, যেটা গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চ করেছেন, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, সেখানে একটা ক্রেডিট স্কোর তার রিপোজিটরি হিসেবে থাকবে। সে ওই ছাত্র যদি আরও 2 বছর পর সে আবার কলেজে ভর্তি হয়, তো সেখানে যেখান থেকে সে ছেড়ে এসেছে পড়াটা, ওই জায়গা থেকে শুরু করবে। তো এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট তাকে যে বছর লস হচ্ছিল এখনকার সিস্টেমে, সেই লস থেকে তাকে বাঁচিয়ে দেবে, এবং এটা একটা রিপোজিটরি ক্রেডিট হিসাবে ওর সঙ্গে অ্যাড হতে থাকবে। তো এখানে 4টা স্তরের কথা বলা হয়েছে। কেউ যদি 1 বছরও পড়াশোনা করে একেবারেই ছেড়ে দেয়, তাহলে সে একটা সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট কোর্স তার কমপ্লিট হয়ে যাবে। 2 বছর যদি কমপ্লিট করে তাহলে তার একটা ডিপ্লোমা সার্টিফিকেট হয়ে যাবে। কেউ যদি 3 বছর করে, তার যেটা আমরা বলবো গ্রাজুয়েশন, সেটা হয়ে যাবে। আর ইন্টিগ্রাল কোর্স যেটা 4 বছরের, সেটাও সে 4 বছর তার পুরো কোর্সটা কমপ্লিট করতে পারে। তো 1 বছর করেও যদি কেউ আর না পড়ে, তাহলে কিন্তু তার একটা সার্টিফিকেট থেকে যাচ্ছে, যেটা বর্তমান সিস্টেমে নেই। আরেকটা এখানে আমি বলবো যে ক্লাস 10 এবং 12-এর পরীক্ষা পদ্ধতি কিন্তু থাকবে, কিন্তু পরীক্ষা পদ্ধতিতে একটু পরিবর্তন এসেছে। সেখানে ওয়েটেজটা অবজেক্টিভিটিতে বেশি যাবে, অবজেক্টিভ কোশ্চেন্স অ্যাজ ওয়েল অ্যাজ একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট বেসড ইভালুয়েশন সিস্টেম, যেখানে এটাকে লাগু করার কথা বলা হয়েছে। মানে যেটাকে বলা হচ্ছে যে 360 ডিগ্রি মূল্যায়ন, এবং মূল্যায়ন পত্রটাও তৈরি হবে 360 ডিগ্রি। মানে হচ্ছে 360 ডিগ্রি মানে কি? মানে হচ্ছে পুরো রাউন্ড, মানে সামগ্রিকভাবে। আমরা কিন্তু এর আগেও বহুবার বহু শিক্ষানীতিতে এই কথা বলতে শুনেছি, ইট ওয়াজ এ বাজওয়ার্ড, যে সামগ্রিক মূল্যায়ন হবে। কিন্তু কার্যত দেখা গেছে যে পরীক্ষার যে পত্রে, যে লিখিত পরীক্ষার মধ্যে যে মূল্যায়ন হচ্ছিল, সেই মূল্যায়নটাকেই প্রধান হিসেবে ধরা হয়েছিল। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে এই জিনিসটাকে পরিবর্তন করার জন্য একেবারে সুদৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্যাট ইজ এ মাইলস্টোন, এবং সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ। শুধুমাত্র যিনি বই পড়ে প্রশ্নের উত্তর দিলেন সেই শুধু ভালো তা নয়, প্রতিটি শিশু ইউনিক বা অদ্বিতীয়, এবং প্রতিটি শিশু তার পছন্দের, তার অভিপ্রায় যেদিকে রয়েছে সেদিকে যদি সে তার মনোযোগ দিয়ে পড়ার জন্য যে সুযোগ, সেটা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে সেই সুযোগ নিয়ে তারা কিন্তু তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আমরা আবার ফিরে আসছি। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বিরতির পরে আমরা আবার ফিরে এলাম বন্দে ত্রিপুরায়। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আমরা দুজন আছি। আমার সঙ্গে আছে শ্রী দেবাশিস রয়, বিদ্যালয় পরিদর্শক, বর্তমানে যিনি SCERT ত্রিপুরার হেড অফ অফিস অ্যান্ড ডিডিও হিসেবে কর্মরত। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জাতীয় শিক্ষানীতি 2020-র বিভিন্ন দিক নিয়ে। একটা বিষয় সম্পর্কে আমরা এবার জানতে চাইছি দেবাশিস বাবু, সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020-তে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাকে কিভাবে ডিল করা হয়েছে? ল্যাঙ্গুয়েজ প্রবলেম ঠিক না, ল্যাঙ্গুয়েজ প্রবলেম যেটা আছে সেটার সলিউশন। রাইট। তো সলিউশনটা এরকম যে এবার জাতীয় শিক্ষানীতিতে মাল্টি লিঙ্গুয়ালিজম বা মাতৃভাষায় শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পলিসি শুধুমাত্র মাতৃভাষায় শিক্ষার জন্য একটা অ্যাডভাইজারি জারি করে বা গাইডলাইন্স দিয়েছে, সেটা কোনো নির্দেশ নয়। যে তার স্টেক হোল্ডার স্টেটসগুলো, রাজ্য সরকাররা তার যে শিক্ষা
ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা ঠিক করবে, সে রাজ্য সরকার এই পলিসিটাকে শিক্ষা মানে গ্রহণ করবে কি মাতৃভাষার করবে না? যে গাইডলাইন জারি হচ্ছে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে। তো ইমপ্লিমেন্টেশন পার্ট লাইজ উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। তো এখানে যে গাইডলাইন্স বা অ্যাডভাইজারি দিয়েছে জাতীয় শিক্ষানীতি, সেখানে বলা হয়েছে যে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়াটা জরুরি। শুধু তাই নয়, যদি ছাত্র বা ছাত্রী ডিজায়ার করে যে তারপরেও সে শিখতে চায় মাতৃভাষা, সেই সুযোগ যেন তার থাকে। শুধু তাই নয়, এখানে একটা বিশেষ উল্লেখযোগ্য দিক হলো, গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার ভাষণে 1 বছর পূর্তির যে ভাষণ উনি দিয়েছেন, রাষ্ট্রকে সম্বোধন করেছেন 1 বছর পূর্তিতে জাতীয় শিক্ষানীতির, সেই ভাষণে উনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র বিদ্যালয় শিক্ষা নয়, কারিগরি শিক্ষা ব্যবস্থায়ও অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এডুকেশনের ক্ষেত্রেও, ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর ক্ষেত্রেও আমাদের মাতৃভাষায় বা রিজনাল ল্যাঙ্গুয়েজে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ভারতবর্ষে প্রায় 14টা কলেজ রিজনাল ল্যাঙ্গুয়েজে ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করার জন্য সম্মতি দিয়েছে। 5টা বিভিন্ন ভাষায় ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে ট্রান্সলেশন করা হয়েছে, সেটা আমাদের মাতৃভাষা বাংলা, মারাঠি, তামিল, তেলুগু এবং হিন্দি। এই 5টি ভাষায় 11টা রাজ্যের 14টা কলেজ ইঞ্জিনিয়ারিং কোর্স কন্টিনিউ করতে সম্মত হয়েছে। আমাদের ভারতবর্ষের আইআইটিগুলিকেও বলা হয়েছে যে মাতৃভাষায় বা রিজনাল ল্যাঙ্গুয়েজে ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করার জন্য তারা বিষয়টা ভেবে দেখছেন, এবং নিশ্চয়ই ফ্যাকাল্টির একটা প্রবলেম রয়েছে, তো সেক্ষেত্রে ওনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটা একটা, আমরা বলবো একটা মাইলস্টোন, যে রিজনাল ল্যাঙ্গুয়েজে ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করলে পরে সেখানে যে একটা ইকুয়ালিটির কথা আমরা বলে থাকি, সবাই হয়তো ইংরেজিতে এতটা পারদর্শী নাও হতে পারে, কিন্তু যাতে তার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো জায়গায় অসুবিধা না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমরা স্যালুট করি এই একটা অভিনব এবং একটা মাইলস্টোন, এই মাতৃভাষায় উচ্চশিক্ষা, এটা একটা মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তো এই বিষয় সম্পর্কে আরেকটু বললে দাঁড়ায়, সেটা যে বর্তমান সময়ে, এই সময়ে 8টা স্টেটে যেটা চালু হয়েছে, আগামী দিনে এখন মোট 5টা ভাষায় চালু হয়েছে, আগামী দিনে আরও 11টা ভাষায় চালু করার জন্য কার্যকলাপ চলছে। এই সম্পর্কিত ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে বিগত দিনে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে। এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী গত 29শে জুলাই যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, তখন আরেকটা প্রোগ্রামের কথা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে সফল। সফল মানে হচ্ছে স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর অ্যানালাইজিং লার্নিং লেভেলস। একটা শিশু কতখানি শিখল তা পরিমাপ করার জন্য কিছু টুলস তার ভেতরে থাকবে, এবং যদি সেই শিশুর লার্নিংয়ে কোনো গ্যাপ থাকে, অর্থাৎ শিখন ফলাফল যদি অর্জিত না হয়, তাহলে তার ইন্টারভেনশন লাগবে, তার উপরে হস্তক্ষেপ করতে হবে, এবং সেই শিশুকে তার যে শিখন ফলাফল যেটা তার অর্জন করার কথা ছিল সেখানে তাকে পৌঁছে নিয়ে যেতে হবে। এটা শিক্ষকদের দায়িত্ব। এই দায়িত্ব সুনির্দিষ্ট করার জন্য ক্লাস 3, ক্লাস 5 এবং ক্লাস 8-এ একটা টেস্টিং হবে, যার মাধ্যমে দেখা হবে যে ছাত্রটা এই ক্লাসগুলির উপযুক্ত হয়েছে কিনা। তো আমি এখানে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা ভারত সরকার লঞ্চ করলো বিগত 29শে জুলাই। এই প্রসঙ্গে ত্রিপুরা সরকার কিছু পদক্ষেপ নিয়েছে বলে আমার জানা আছে, আপনি নিশ্চয়ই এই বিষয়ে ডিটেল বলতে পারবেন। ভারতবর্ষের সরকার যে সফল, এটা একটা ইভালুয়েশন টেকনিক, সেটা লঞ্চ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের স্টেট কি করেছে আমি আপনাদের বলতে চাই যে আমাদের রাজ্যের সরকার 2019 সালে প্রথম এডুকেশন ফাউন্ডেশন বলে এক এনজিও সংস্থা রয়েছে, ওনাদের সঙ্গে আমাদের স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা
ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত রাজ্যের প্রায় 3,20,000 ছাত্রছাত্রীরা রয়েছে, যাদেরকে আমরা তাদের লার্নিং লেভেল বা শিখন স্তর যেটা আপনি বললেন সেটা কোন স্তরে রয়েছে সেটা আমরা পরখ করেছি। তো এটাকে নাম দেওয়া হয়েছে নতুন দিশা। এই নতুন দিশা স্কিম, সেই স্কিমের আন্ডারে আমরা প্রথম বেসলাইন সার্ভে করেছি, সেটা 2019 সালের ফেব্রুয়ারি মাসে। সেখানে 3,20,000 টার্গেটেড স্টুডেন্ট ছিল। সেই অ্যাসেসমেন্টে 3,16,000 ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে। সেখানে দেখা গেছে একটা হরিবল সিনারি আমি বলবো, যে 57% অফ দ্য টোটাল স্টুডেন্টস, প্রায় 1,80,000 ছাত্রছাত্রী, 3,16,000-এর মধ্যে 1,80,000 ছাত্রছাত্রী তাদের শিখন স্তর ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে নেই। অর্থাৎ কোনো একটি ছাত্র যদি ক্লাস 7-এ পড়ে, তার লার্নিং লেভেল দেখা গেছে ক্লাস 3 পর্যন্ত। সেখানে যে প্যারামিটার সেট করা হয়েছে সেটা তার রিডিং এবিলিটি, তার ম্যাথামেটিক্যাল এবিলিটি, এই দুটা লার্নিং প্যারামিটারকে বেস করে এই অ্যাসেসমেন্ট করা হয়। সেখানে একটা এই চিত্রটা আমাদের ধরা পড়ে। ভালো হয়েছে এই কারণে আমি বলবো যে আমাদের নিজের দুর্বলতাটা কোথায় ছিল সেটা আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং রেমেডিয়াল কোচিংয়ের মাধ্যমে আমাদের পরবর্তী অ্যাসেসমেন্টগুলো হয়েছে, এবং দেখা গেছে সেখানে তাদের শিখন স্তর অনেকটা বেড়ে গেছে। এবং যেখানে 1,80,000 দুর্বল ছাত্রছাত্রী আমাদের রয়েছে, সেই রেমেডিয়াল কোচিংয়ের মাধ্যমে এবং যখন পরবর্তীকালে অ্যাসেসমেন্ট হয়, সেখানে দেখা গেছে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে আমরা উন্নীত করতে পেরেছি। সেখানে 3টা গ্রুপ করা হয়েছিল: সাধনা, প্রেরণা এবং ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের লক্ষ্য ছিল যে সাধনা গ্রুপে ছিল তাকে ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে নেওয়া, এবং যে প্রেরণা গ্রুপে ছিল তাকে ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে নেওয়া। কিন্তু কোভিড প্যান্ডেমিকের কারণে আমাদের সেই যে প্রসেসটা সেটা কিছু বিঘ্নিত হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে যখন আমরা অ্যাসেসমেন্ট করব সেখানে আরও বেশি, এবং গত এই বছরই আমাদের অ্যাসেসমেন্ট হয়েছে পুনরায়। আমরা এক্সপেক্ট করছি যে এখানে আমাদের ছাত্রছাত্রীদের লার্নিং লেভেল আরও বেশি উন্নীত হয়েছে। আমাদের মোটামুটিভাবে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তো আমরা যেটা শেষ দিকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, এই যে কোভিড পরিস্থিতি চলছে, এই কোভিড পরিস্থিতির ফলে আমাদের শিক্ষাক্ষেত্রে তার প্রভাব তো কিছু না কিছু হলেও পড়েছে। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, যতটুকু আমাদের কাছে আপনি যেটা বললেন, একেবারে শুরুতেই বলেছিলেন যে নেবারহুড ক্লাস এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে এবং বন্দে ত্রিপুরার মাধ্যমে যে ক্লাসগুলি হচ্ছে, সেগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, শিক্ষক শিক্ষিকারা তাদের 100% দেওয়ার চেষ্টা করছে। একেবারে শেষ লগ্নে যে কথা বলবো, কারণ এ বিষয়ে আমাদের আরও চর্চার প্রয়োজন আছে, কারণ ইতিমধ্যেই রাজ্যে এনইপি সেল গঠিত হয়েছে, এবং সেই এনইপি সেল এসসিআরটিকে কেন্দ্র করে ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড এসসিআরটি মিলে একটা এনইপি সেল গঠিত হয়েছে, যার অফিস হচ্ছে, কার্যালয় হচ্ছে এসসিআরটিতে। সেখান থেকে এই টোটাল প্রসেসটা চালিত হচ্ছে। হ্যাঁ দেবাশী বাবু, আমরা মোটামুটিভাবে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের যে টকশো, সেই টকশোয়ে। এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলো হচ্ছে মূল যে আমাদের গাইডলাইন আছে, জাতীয় শিক্ষানীতি 2020, তার উপর দাঁড়িয়ে। এবার ত্রিপুরা রাজ্যে মাঝে মাঝে আমরা আলোচনার মধ্যে দিয়ে কিছু কিছু বিষয় এনেছি ইতিমধ্যেই, যে ত্রিপুরা রাজ্য সরকার এই বিষয় সম্পর্কে কিভাবে পদক্ষেপ নিয়ে চলেছে। ত্রিপুরা রাজ্যে জাতীয় শিক্ষানীতিকে লাগু করার জন্যে কি প্রয়াস নেওয়া হচ্ছে, এই বিষয় সম্পর্কে, স্ট্রাকচারাল বিষয়টা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখুন, যখন 29শে জুলাই 2020 সালে ক্যাবিনেট ডিসিশন নিয়েছে টু ইমপ্লিমেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি ফর দ্য স্টেটস, তো এরপরে আমাদের রাজ্যের সরকার তার শিক্ষা দপ্তর, আমি ইফ আই এম নট রং, 2020 সালের 31শে অগাস্ট
দুটো টাস্ক ফোর্স গঠন করেছে, একটা স্কুল শিক্ষা দপ্তরের জন্য আর একটা উচ্চ শিক্ষা দপ্তরের জন্য। যেহেতু আমরা স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে সম্পর্কিত, আমরা এসসিআরটি ত্রিপুরাকে স্টেট নোডাল এজেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। সেটা প্রত্যেকটা স্টেটের এসসিআরটিগুলো একাডেমিক অথরিটি হিসাবে এবং এই ইমপ্লিমেন্টেশন অফ এনইপি সরাসরি যুক্ত। তো এই টাস্ক ফোর্সটা মূলত অপারেট হচ্ছে আমাদের এসসিআরটি, ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন এবং ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, এসসিআরটি বিং দ্য স্টেট নোডাল এজেন্সি। তো এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের জাতীয় শিক্ষানীতির প্রবর্তিত হওয়ার অনেক আগেই আমাদের রাজ্যের সরকার, তার শিক্ষা দপ্তর অনেকগুলো স্টেপস নিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে লার্নিং অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন ফ্রম ক্লাসেস 3 to 8 সবচেয়ে অন্যতম, যেটা আমি বলেছি। এছাড়াও আরও কিছু ক্ষেত্রে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আমাদের রাজ্যের শিক্ষকদের ট্রেনিং করানো হয়েছে, কারণ জাতীয় শিক্ষানীতিতে বলা আছে যে টিচার্স আর দ্য কোর এলিমেন্ট অফ অল টিচিং লার্নিং প্রোগ্রাম অ্যান্ড অ্যাট দ্য সেন্টার স্টেজ অফ অল টিচিং লার্নিং প্রোগ্রাম। তো টিচার্স ট্রেনিংয়ের পার্টটা আমরা নিষ্ঠা 1-এর মধ্যে দেখেছি, আমরা করেছি, এবং তারপরেও প্রায় রাজ্যের 30,000 শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং করানো হয়েছে বিভিন্ন পর্যায়ে। তো এই টিচার্স ট্রেনিং পরবর্তীকালে সারা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা লাগু হয়েছে, সেটা আলোচিত হয়েছে। তো এছাড়াও যেটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা বলেছি, প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক বেশি কাজ হয়েছে, একটু খেলো একটু পড়ো, এবং আমরা আমাদের এই বন্দে ত্রিপুরা এডুকেশনাল চ্যানেল লঞ্চ হয়েছে গত মাসের 17 তারিখে, মে মাসের 17 তারিখে, এবং এছাড়াও নেইবারহুড ক্লাস আমরা করেছি। তো রাজ্য সরকার অত্যন্ত প্রোঅ্যাক্টিভ তার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। প্রি প্রাইমারি এডুকেশনকে শক্তিশালী করার জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি স্কুলগুলোকে কোলোকেট করার জন্য কাজ চলছে, এবং যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে স্টেট কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের একটা অন্তর্গত, সেটার জন্য আমাদের এখানে কমিটি গঠিত হয়েছে এক্সপার্টদের নিয়ে। হ্যাঁ, এছাড়াও আরও অসংখ্য কাজ হয়েছে, যে কাজগুলো সম্পর্কে আমরা আলোচনার জন্যে অবশ্যই আগামী দিনে একসঙ্গে বসবো এবং এই কাজগুলো বিস্তৃতভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। জনতা যারা আজকে দেখছেন আপনাদের সামনে এই সমস্ত বিষয়গুলো আমরা আগামী দিনে তুলে ধরবো আবারও। আজকে সময়ের অভাবে আমরা শুধুমাত্র এনইপি মধ্যে যে মূল বিষয়গুলি রয়েছে তার উপর আমাদের আলোচনাকে কেন্দ্রীভূত রেখেছি। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আরও নতুন করে কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই এসসিইআরটির কাছে চিঠির মাধ্যমে আপনারা জানতে চাইতে পারেন, অথবা এসসিইআরটির কাছে আপনারা কোনো কোশ্চেন পাঠাতে পারেন, বা আপনাদের যে শিক্ষক শিক্ষিকারা আছে তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন। তো আজকের জন্যে আমরা বিদায় নিচ্ছি এই আশা নিয়ে যে আগামী দিনে আমরা আরও বিস্তৃত আলোচনার মধ্যে দিয়ে পুরো এই জাতীয় শিক্ষানীতি বিষয়ক যে প্যারাডাইম শিফট ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে আসতে চলেছে, যে চলমান প্রক্রিয়া এখন আছে বজায়, সেটাকে বিশেষভাবে বোঝার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমস্ত দর্শক শ্রোতাদের, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস বাবু আপনাকেও ধন্যবাদ, দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।